আকাশ থেকে তখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। বাতাসে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টির তীব্রতা যদিও এখন কমে যাচ্ছে, প্রকৃতি আবার শান্ত রূপ ধারণ করেছে। শহরে অরণ্যর বাড়িতে সাইমা নিজেই রুমে বসে আছে। বাড়িতে এখন কোনো মানুষজনের উপস্থিতি নাই, যার জন্য সম্পূর্ণ বাড়ি শূন্য। সাইমার দরজার বাইরে হঠাৎ করে কারো কণ্ঠ শোনা যায়। সাইমা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, দরজার কাছে এগিয়ে যায়। এরপর ধীরে ধীরে দরজা খুলে দেয়। দরজার বাইরে রেহানা বেগম দাঁড়িয়ে আছে। এমন অসময়ে রেহানা বেগমের উপস্থিতি সাইমাকে উত্তোলা করে তোলে। রেহেনা বেগম নিজের রুম থেকে সচরাচর বের হন না, অতিরিক্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া। সাইমা বলে, আম্মু তুমি এখানে? কোনো জরুরি কথা বলার ছিল। রেহেনা বেগম দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইমাকে ভালো করে দেখতে থাকে। সময় কত দ্রুত পরিবর্তন হয়। তা মেয়ে আজ কত বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, আর এখনও অন্য একজন সন্তানের বাচ্চার মা হবে। সাইমার গল্পকালীন সময়েও মা হয়ে রেহানা বেগম কোনো দায়িত্ব পালন করে নাই। রেহেনা বেগম কি নিজের সন্তানের উপর বড্ড বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছে? রেহেনা বেগম শান্ত স্বরে বলে, কেন সাইমা, কোনো জরুরি কাজ ছাড়া কি তোমার রুমে আসার অনুমতি আমার নেই? রেহেনা বেগমের এমন কথা শুনে সাইমা বলে, না আম্মু, তুমি আমার রুমে সবসময় আসতে পারবে। আসলে তুমি কখনো জরুরি প্রয়োজন ছাড়া কথা বা রুমে আসো না, আমি তাই জিজ্ঞেস করছি। রেহেনা বেগম শান্ত হয়ে সাইমার কথা শুনে। তার সাথে কথা বলার সময় সাইমার মধ্যে জড়তা কাজ করছে। প্রতিটি মেয়ে তার মনের সকল কথা নিজের মায়ের সাথে, কিন্তু সাইমার কথা বলার মধ্যে অস্বস্তি, জড়তা আর ভয় কাজ করে। রেহেনা বেগম তা লক্ষ্য করে। উনি এগিয়ে যায় সাইমার কাছে, তার মাথায় হাত রাখে। সাইমা নিজের মাথায় মায়ের হাত অনুভব করে। তার চোখে বিন্দু বিন্দু জল চলে আসে। প্রায় অনেক দিন পর নিজের মায়ের আদুরি হাতের ছোঁয়া অনুভব করছে সাইমা। ছোটবেলা ঘটে যাওয়া ঘটনার পর থেকে রেহেনা বেগম অরণ্যর সাথে কথা বলে না। সাইমার মনে পড়ে যায় ছোটবেলার তাদের মধুর স্মৃতিময় দিনের কথা। একসাথে জীবনযুদ্ধে লড়াই করা তার ভাই, মা আর সাইমার কষ্টের দিনের কথা। রেহেনা বেগম বলে, সাইমা, নিজের মাকে মাফ করে দিও। মা হিসাবে তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি। ভালো থেকো তুমি। মায়ের মুখে এমন কথা শুনে কষ্ট হয় সাইমার। তাদের জীবনে শুধু এক অতীতের জন্য সব শেষ হয়ে গেল। সাইমা নীরবতা ভেঙে জবাব দেয়, আম্মু তুমি কি অরণ্য ভাইয়াকে কখনো মাফ করতে পারবে না? অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে আবার একবার নিজের সন্তানকে ক্ষমা করে দিতে? আর কত শাস্তি দিবে ভাইকে? সাইমার কথা শুনে রেহেনা বেগম বলে, সব ভুলের ক্ষমা হয় না সাইমা, আর কিছু শাস্তি কখনো অবসাদ হয় না। সন্তান যদি অপরাধ করে তাহলে মা হয় তাকে শাস্তি দেওয়ার আমার দায়িত্ব। মায়ের কথার উত্তরে সাইমা আর কোনো কথা বলে নাই, কারণ সে জানে তার মা ঠিক কথাই জেদি। যদি হাজারবার অনুরোধ করে তারপরও অরণ্যর করা অন্যায় ক্ষমা করবে না। রেহেনা বেগম বলে, অর্ণ আর ইনায়া, গত 3 দিন ধরে ওদের কথাবার্তা কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যাঁ, ইনায়ার নানার বাড়ি রূপনগর, সেখানে বেড়াতে গিয়েছে। রূপনগরে ইনায়ার মামা সাফায়েত তালুকদারের মৃত্যুর বিষয়ে কী যেন জানতে গিয়েছে। সাইমার মুখ থেকে সাফায়েত নাম শুনে রেহানা বেগম চমকে যায়। ওনার শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ইনিয়ার মামা সায়ফাত আর অরণ্য সায়ফাতের মৃত্যুর তদন্ত করার জন্য রূপনগর গ্রামে গিয়েছে। যাকে নিজের হাতে খুন করেছে তার মৃত্যুর রহস্য সে জানতে চায়। অরণ্য কী করতে চলছে তা রেহেনা বেগম বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে অরণ্য কোনো সাংঘাতিক গেম খেলছে। হঠাৎ করে তার শত্রু ইনায়াকে বিয়ে করা, তারপর মামার খুনের রহস্য উদ্ঘাটন করার পিছনে অরণ্যর কোনো পরিকল্পনা রয়েছে। কোথাও অরণ্য আড়াল থেকে সব ষড়যন্ত্র করে যাচ্ছে না তো? চায়ের দোকানে ইনায়া আর অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্যর চোখ মুখ একদম শান্ত, কিন্তু ইনিয়ার চোখে অবিশ্বাস, সন্দেহ, ঘৃণার সংমিশ্রণ রয়েছে। সাহেবাত খুনি অরণ্য। ইনিয়ার কথাটা বিশ্বাস হচ্ছে না। কত সহজে নিজের অপকর্মের কথা বলে দিয়েছে অরণ্য, আর তার চোখ মুখে স্পষ্ট ফুটে উঠেছে খুন করেও তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না। ইনায়া বলে, কেন খুন করেছেন সায়াফাত মামাকে? অরণ্য তার ঠোঁটে মৃদু হাসি বজায় রেখে শান্ত স্বরে উত্তর দেয়, আপনার সায়াফাত মামা আমার বাবাকে খুন করেছে।
অরণ্যর কথা শুনে ইনিয়া যথেষ্ট অবাক হয়। সাহেবাত অরণ্যর বাবাকে কী করে খুন করবে, বা কেনই খুন করবে? আর অরণ্যর বাবা অ্যাক্সিডেন্টে মারা যান, তাহলে এখানে সাহেবাত কী করে খুনি হতে পারে? ইনায়া বলে, সাহেবাত মামা আপনার বাবাকে খুন করেছে মানে? আপনার বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে মামা কী করে খুন করতে পারে? সাহেবাত তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আপনি কেন খুনির খোঁজ করছেন? ইনিয়া এখন বুঝতে পারে অরণ্য সত্যি তার মামার খুনি। যেমন করে সাহেবাত খুন করার জন্য অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে অরণ্য, ঠিক এরকম করে অরণ্যর বাবা মুরার চৌধুরীকে খুন করে অ্যাক্সিডেন্টের নাটক সাজানো হয়েছে। অরণ্য ইনিয়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে এখনো শান্ত ঠোঁটের কোণে মৃদু হাসি, যেন মনে হচ্ছে সে খুনের কথা না, বরং কোনো রূপকথার গল্প বলছে। ইনিয়া এমন অদ্ভুত দৃষ্টি দেখে অরণ্য বলে, বৃষ্টি থেমে গেছে, বাড়ি ফিরে চলুন ইনায়া। অর্ণর কথা শুনে ইনিয়ার মুখে এবার হাসি ফুটে ওঠে। সে বলে, তাহলে আবার প্রমাণিত হয়ে গেল অর্ণরাজ চৌধুরী স্বার্থপর, শুধু নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছেন। এসএস কোম্পানির খাবারে পণ্য বিষ মিশিয়ে হাজার অসহায় বাচ্চাদেরকে মেরে ফেলছেন। চৌধুরী বাড়ির সকলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। ঘৃণা হয় আপনার চেহারা দেখে আমার। আমি ডিভোর্স চাই আপনার থেকে, মুক্তি চাই এমন খুনি আর স্বার্থপর মানুষের থেকে। ইনিয়ার কথা শেষ হবার আগেই অরণ্যকে পাশে থাকা দেওয়ালের সাথে চেপে ধরে। অরণ্যর শরীর রাগে জ্বলে যাচ্ছে। অরণ্য ইনিয়ার গাল চেপে ধরে শক্ত করে, এরপর বলে, কি বলেন আপনি ইনায়া? অরণ্য চৌধুরী স্বার্থপর তাই না? তাকে ছেড়ে চলে যাবেন, ডিভোর্স দিবেন? এত সহজ সব কিছু। আর কি বললেন অরণ্য চৌধুরী স্বার্থপর? এই অরণ্যকে স্বার্থপর হতে বাধ্য করেছে ওই চৌধুরী পরিবার। মিলন চৌধুরী আমার মা আর বাবার বিয়ে মেনে নেয় নাই, কারণ আমার মা গরিব ছিলেন বলে। তারা পালিয়ে বিয়ে করেছেন বলে। কিন্তু নিজের বউয়ের বান্ধবীর মেয়ে তাদের বাড়িতে কাজের লোক ছিল, তার সাথে ঠিকই নিজের ছেলে বিয়ে দিয়েছে। অথচ নিজের ভাইয়ের বিয়ে মেনে নিতে পারে নাই, তাদের সন্তানদের জায়গা দেয় নাই চৌধুরী বাড়িতে। আমার বাবার মৃত্যুর পর আপনি জানেন কোথায় থেকেছি আমরা? এই অরণ্য, তার মা বোন সবাই বস্তিতে থাকতো। সারাদিন একবার খাবার জুটতো না কপালে। এমন দিনও গেছে যখন আমরা পানি খেয়ে থেকেছি শুধু। কিন্তু তখন আপনার ভালো বাবা আর মামুনি চৌধুরী পরিবারের ব্যবসা থেকে আসা টাকা দিয়ে রাজকীয় টেবিলে বসে খাবার খেত। আমার বাবাকে খুন করেছে আপনার মামা। এই দুহাতে নিজের বাবার কবরে মাটি দিয়েছি আমি। 12 বছর বয়সে নিজের বাবার মৃতদেহ কাঁধে নিয়ে কবরে গিয়েছি। তখন কোথায় ছিলেন মিলন চৌধুরী? বিধবা হয়ে চাকরি করছেন আমার মা। সমাজে মানুষের কুৎসিত কথা সহ্য করেছেন আমার মা। হাজার পুরুষের বাজে নজর দিয়েছে আমার মায়ের দেহে, তবু নিজের সন্তানের জন্য স্কুলে চাকরি করতো আমার মা। চৌধুরী বাড়িতে এক বউ যখন নিজের সন্তানদের নিজের জীবন সংগ্রামের কষ্ট করে, নিজের চরিত্র নিয়ে মানুষের কাছে কথা শুনে জীবন কাটিয়ে দিয়েছে, তখন অন্য এক বউ চৌধুরী বাড়ির মহলে বসে সোনার গহনা পরে রাজরানীর মতো থেকেছে। রেহানা চৌধুরী আর আরুনা বেগম দুজন চৌধুরী বাড়ির বউ ছিল। তাহলে আমার মাকে কেন সব কষ্ট সহ্য করতে হয়েছে? আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরও তারা কাফনের কাপড় কেনার মতো টাকা ছিল না। অন্যদিকে তার ভাই হাজার হাজার দামি কাপড় পরেছে। আমার বাবার মৃত্যুর সময়, তার জানাজার সময় একবারের জন্য তাকে শেষবারের মতো দেখতে আসেন নাই মিলন চৌধুরী। ইভান চৌধুরী রাগ করে বিদেশে চলে যায়, কিন্তু বিদেশে গিয়ে সে পড়াশোনা করেছে লন্ডনের সবচেয়ে দামি কলেজে। সেখানে এসি রুম, দামি গাড়ি দিয়ে চলাচল করেছে। অন্যদিকে আমি সাধারণ একটা স্কুলে পড়াশোনা করেছি। তখন টিফিনের সময় খাওয়ার মতো টাকা ছিল না। রোদ হোক বা বৃষ্টি, সবসময় হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো। ইভান চৌধুরী আর অরণ্য চৌধুরীর মধ্যে পার্থক্য ছিল বলুন? তাদের রক্ত এক, বংশ এক, তাহলে জীবন অন্যরকম কেন? চৌধুরী পরিবারের ব্যবসা আমার দাদুর সম্পত্তি। উনি মারা যাওয়ার সমস্ত সম্পত্তি তার দুই ছেলের মধ্যে ভাগ হওয়ার কথা। তাহলে মিলন চৌধুরী কী করে একা একা সব বাড়ি গাড়ির মালিক হতে পারে? আজ উনি তার পরিবর্তনে ইভান চৌধুরীকে বিজনেস সামলানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু এই বিজনেসকে শুধু একা ইভান চৌধুরীর? আমার কি অংশ নেই নিজের দাদার সম্পত্তির উপর বলুন? ইনায়া, একজন বস্তি থেকে উঠে আসা অনাথ ছেলে কী করে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হলো, তা কি আপনি জানতে চেয়েছেন ইনায়া? ইভান চৌধুরী বিদেশ থেকে এসে নিজের বাবার কোম্পানির এমডি হয়ে গেছে। কিন্তু আমি কলেজ লাইফ থেকে টিউশনি করে, কাজ করে টাকা জমিয়ে একটু একটু করে ব্যবসা শুরু করেছি।
5 টাকা দেয় নাই চৌধুরী পরিবার আমাকে, অথচ নিজের সন্তানকে সমগ্র বিজনেস দিয়ে দিয়েছে। ইনাইয়া, আপনার সাথে বিয়ের পর ইভান কত খারাপ ব্যবহার করেছে। আপনাকে কাজের লোক বলে অপমান করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমি বিয়ের পর কি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আপনার মায়ের পরিচয় নিয়ে কথা শুনিয়েছি? সব সময় সম্মান দিয়েছি, নিজের বউয়ের মর্যাদা দিয়েছি। তবুও আপনি ইভান চৌধুরীকে ভালোবাসেন। যে পুরুষ আপনাকে ঘৃণা করে, আপনাকে তালাক দিয়ে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়, তাকে আপনি ভালোবাসেন। কিন্তু যে আপনাকে সম্মান করে, সব সময় বিপদের আপদে আগলে রাখে, ভালোবাসে, তাকে আপনি ঘৃণা করেন। ওয়াও! আসলে ইভান চৌধুরীর ভাগ্য সবসময় ভালো। ও না চাইতেই সব পেয়ে গেছে। আর আমি অভাগা। অরণ্য হাজার কান্না করেও কিছু পায় না। অন্যর কথা শুনে ইনিয়ার খারাপ লাগে। অরণ্যর চোখে পানি এসে যায়। আজ বিয়ের পর প্রথমবার অরণ্যর চোখে পানি রেখেছে ইনায়া। ইনায়া বলে, অরণ্য, আমি শুধু। চুপ করুন ইনায়া। আমি জানি আপনি সারা জীবন ইমানকে ভালোবাসেন আর আমাকে ঘৃণা করবেন। মিলন চৌধুরী নিজের ভাইয়ের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে, তবুও সে স্বার্থপর হলো না। আরুণা বেগম নিজের দেবরের বইয়ের সব গহনা ছিনিয়ে নিয়েছে, তবুও সে স্বার্থপর না। ইভান চৌধুরী নিজের বউকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিল, তবুও সে স্বার্থপর না। শুধু এই অরণ্য স্বার্থপর, কারণ সে নিজের বাবার খুনির মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। নিজের বোনকে ভালো ঘরে বিয়ে দিয়েছে, কষ্ট করে সফল হয়েছে, শহরের বড় ব্যবসায়ী হয়েছে, তাই না? অরণ্য, ইনি আপনাকে এ কথা বলতে চাই নাই, কিন্তু কেন জানি আপনার মুখে স্বার্থপর কথাটা শুনে কষ্ট হয়েছে। আসলে কি জানেন, আমার ভাগ্য সবসময় খারাপ। যে মাকে বিলাসবহুল জীবন দিলাম, সেই মা আজ আমাকে ঘৃণা করে। যে বোনে পড়াশোনার জন্য নিজের রক্ত পানি করে টাকা রোজগার করলাম, তাকে ভালো পরিবারে বিয়ে দিলাম, সেই বোন আজ আমার সাথে সারাদিন একবারও কথা বলে না। যেই বউকে বিয়ে করে ঘরে তুললাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম, সে আজ অন্য কাউকে ভালোবাসে। অবশেষে সবার জন্য সব করেও নিকৃষ্ট হয়ে গেলাম আমি। ইনায়া, এই অর্ণরাজ চৌধুরী কি এত খারাপ? আপনি কি এসএস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা করেছেন অরণ্য? ইনায়া, যে নিজের খাবারে কষ্টে ছটফট করেছে, সে অন্য বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলতে পারে? এর পেছনে অন্য কেউ রয়েছে, যার পরিচয় আপনাকে জানতে হবে। বিকেল 4:05। আকাশে বৃষ্টির বেগ কমে গেছে, প্রকৃতি এখন শান্ত হয়ে গেছে। অফিস থেকে বাড়িতে ফিরে আসে ইভান। অজানা কারণে তার মন বসছে না অফিসে, যার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। চৌধুরী বাড়িতে এসে পৌঁছায় ইভানের গাড়ি। ইভান গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। বিকেলে বাড়ির সকলে ঘুমে থাকে, যার জন্য এখন বাসার ড্রয়িং রুমে কোনো মানুষের উপস্থিতি নাই। ইভান সিঁড়ি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করে, তবে তার রুমে যাওয়ার আগে নজর যায় ইনিয়ার রুমে। ইনিয়ার রুমের দরজা খোলা। বিয়ের পর ইনায়া এই বাড়ি থেকে চলে যাওয়ার পর এই রুম সবসময় বন্ধ থাকে, তবে আজ খোলা কেন? ইভানের মনে সন্দেহ হয়। ইনায়া আর অরণ্য হানিমুন থেকে কি ফিরে এসেছে? এরপর তারা এই বাড়িতে বেড়াতে আসতে পারে। ইভান রুমের ভিতরে যায়, সেখানে খোলা দরজায় হাত দিয়ে ধাক্কা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। রুমের মধ্যে কারো অনুপস্থিত নেই, তবে ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ইভান কৌতূহল নিয়ে সেই দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খুলে এক মেয়ে বের হয়ে আসে। ওয়াশরুমের দরজার সামনে থাকা মেয়েটি অপরিচিত ইভানের কাছে। এই বাড়িতে তাকে কখনো দেখে নাই সে। ওয়াশরুম থেকে বের হয়ে আসা নারী আর কেউ না, প্রভা, অরণ্যা বেগম বন্ধুর মেয়ে। প্রভা মাত্র গোসল শেষ করে বের হয়ে আসে। বিদেশ থেকে চৌধুরী বাড়িতে ফিরেছে সে দুপুর 3টার সময়। প্রভা তার ভেজা চুল মুছতে থাকে আর বাইরে বের হয়ে আসে। হঠাৎ তার রুমের মধ্যে কোনো পুরুষকে দেখে থমকে যায়। প্রভা বলে, কে আপনি? আমার রুমে কি করছেন? অপরিচিত কোনো মেয়ের রুমে ঢুকতে হলে যে অনুমতি নিতে হয়, তা আপনার জানা নেই? ইভান এতক্ষণ প্রভার দিকে তাকিয়ে থাকে, তবে এখন প্রভার কথা শুনে তার ধ্যান কাটে। ইভান নিজের দৃষ্টি অন্যদিকে সরিয়ে বলে, আমার বাসায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন আমি কে? আর এই রুম আপনার না ইনায়ার। আপনি এই রুমে কি করছেন? আর কে আপনি? প্রভা ইভানের কথা উত্তরে বলে, আমার নাম প্রভা, আরুণা বেগমের বান্ধবীর মেয়ে। প্রভার কথা শুনে ইভানের মনে পড়ে আরুণা বেগম তাকে সকালে বলেছে তার বন্ধুর মেয়ে আসবে, নাম মনে হয় প্রভা। তবে ইভানের যতদূর মনে পড়েছে, প্রভার কার বিদেশ থেকে ফেরার কথা। ইভান বলে,
আপনি মায়ের বন্ধুর মেয়ে প্রভা। সকালে খাওয়ার সময় আম্মু বলেছে আপনার কথা, কিন্তু আপনার না কালকে আসার কথা। আর গেস্ট রুম রেখে ইনায়ের রুমে কি করছেন আপনি? ইভানের মুখে আরুনা বেগমের আম্মুর নামে ডাকা শুনে প্রভা বুঝতে পারে আরুনা বেগমের ছেলে ইভান। প্রভা বলে, আরুনা আন্টি বলেছে আমাকে এই রুমে থাকতে দিয়েছে। প্রভার কথা শুনে আরুনা বেগমের উত্তরে ইভানের রাগ হয়। এই বাড়িতে এত রুম থাকতে ইনিয়ার রুমে কেন থাকতে দিয়েছে প্রভাকে? ইনিয়ার রুমে অন্য কোনো মেয়ে থাকে ইভান তা সহ্য করতে পারবে না। এ রুমের প্রতিটি কোণায় শুধু ইনিয়ার শরীরে ঘেরান থাকবে। ইভান যথেষ্ট বিরক্ত হয়, তবে সে রাগ করে না, বরং বলে, ওকে আপনি থাকেন, আমি আম্মুর সাথে কথা বলবো। ইভান কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। পূর্বা একবার ইভানের যাওয়ার দিকে তাকিয়ে দেখে, এরপর দরজা বন্ধ করে দিয়ে আয়নার সামনে গিয়ে রেডি হতে থাকে। তালুকদার বাড়িতে আজ বৃষ্টি উপলক্ষে রান্না করা হচ্ছে। বৃদ্ধ আশ্রমের সকল মহিলারা খিচুড়ি আর বেগুন ভাজা খাবে বলে মত দিয়েছে। তালুকদার বাড়ির সদর দরজার দিকে ভেতরে ঢুকে ইনিয়া আর অরণ্য সম্পূর্ণ শরীর ভিজে গেছে। বৃষ্টি থামার পর ওরা চায়ের দোকান থেকে রওনা দিয়েছে, তবুও রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার কারণে শরীর ভিজে গেছে। সদর দরজার কয়েকজন বৃদ্ধ মহিলা মুড়ি চাবিয়ে খাচ্ছে। তারা ইনায়া আর অরণ্যকে দেখে বলে, ইনায়া, তোমরা এমন ভিজে শরীরে কোথা থেকে আসলে? সম্পূর্ণ শরীর ভিজে গেছে, বৃষ্টির পানি শরীরে পড়ছে, জ্বর আসতে পারে। ইনায়া আর অরণ্য যথেষ্ট শান্ত। চায়ের দোকান থেকে অরণ্য আর কোনো কথা বলে নাই। ইনায়াও যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করেছে। ইনায়া বলে, সকালে গ্রাম ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, যার জন্য শরীর ভিজে গেছে। আচ্ছা আমরা রুমে যাই, জামা কাপড় পাল্টে গরম কিছু পরি। অর্ণ সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ইনিয়া পিছন পিছন চলে যায়। অর্ণ রুমে প্রবেশ করে ওয়াশরুমে চলে যায়। ইনিয়া রুমে আসে, সে ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝতে পারে অরণ্য গিয়েছে, যার জন্য ভিজা শরীরে অল্প সময় দাঁড়িয়ে থাকে সেখানে। প্রায় 5 মিনিট পর অরণ্য বের হয়ে আসে। ইনিয়া জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অরণ্য ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। তার শরীর ভালো লাগছে না, শরীর গরম হয়ে যাচ্ছে, মনে হয় জ্বর আসবে। ইনিয়া ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে অরণ্য বিছানায় গা দিয়ে শুয়ে আছে। বিকেলে প্রায় 4টা বেজে গেছে। এখন অরণ্য আর ইনিয়া দুপুরে খাবার খায় নাই। ইনিয়া ভেজা চুল মুছতে থাকে আর শান্ত গলায় অরণ্যকে ডাক দিয়ে বলে, অরণ্য আপনি ঘুমিয়ে পড়লেন যে, খাবার খাবেন না? দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, চলুন খাবার খেয়ে আসি। অরণ্য বিছানায় অন্য পাশ ফিরে শুয়ে আছে। অরণ্য বলে, আমার খিদে নেই, খাবো না আমি। অরণ্যর কথা শুনে ইনিয়া আবার বলে, আমি কি খাবার নিয়ে আসবো রুমে? খাবার না খেয়ে ঘুমালে শরীর অসুস্থ হয়ে যাবে অরণ্য। ইনিয়ার কথার উত্তর অরণ্য প্রদান করে না, সে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। ইনিয়া অরণ্যর সাথে কথা বলে না, সে রেডি হয়ে নিচে চলে যায়। বৃদ্ধ মহিলা রাতের খাবার রান্না করছে। ইনিয়া রান্নাঘরে যায়। ইনায়া বলে, নানুমণি, দুপুরের খাবার কি এখনো বাকি আছে কিছু? বৃদ্ধ মহিলা রান্না রেখে এগিয়ে আসে আর বলে, দুপুরের খাবার তুমি আর অরণ্য খাও নাই বলে আলাদা করে রেখে দিয়েছি, তুমি বসো, আমি নিয়ে আসছি। বৃদ্ধ মহিলা খাবার নিতে যায় রান্নাঘরে। এরপর ইনিয়ার হাতে খাবার দেয়। ইনিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। রুমে প্রবেশ করে ইনিয়া আর অরণ্য এখনও আগের মতো করে শুয়ে আছে। ইনিয়া খাবার হাতে করে সামনে যায়। অরণ্য খাবারের টেবিলের উপর রাখে। অরণ্যর মাথায় হাত দেয়। গায়ে জ্বর আসবে মনে হচ্ছে। ইনিয়া বলে, অরণ্য উঠুন, খাবার নিয়ে এসেছি আমি, খাবেন, চলুন। ইনিয়ার কথা জবাবে অরণ্য কোনো উত্তর প্রদান করে না। ইনিয়া আবার ডাক দেয়, অরণ্য আপনার শরীর গরম হয়ে যাচ্ছে, মনে হয় জ্বর আসবে, উঠুন, খাবার খাবেন, চলেন। ইনিয়ার অনেকবার বলার পর অরণ্য ওঠে। চোখ মিলে তাকিয়ে দেখে ইনিয়াকে। অরণ্য বলে, নিজ হাতে খেতে ইচ্ছে করছে না, খাবার খাইয়ে দেন। ইনিয়া অরণ্যর কথা অনুসারে অরণ্যর মুখে খাবার তুলে দেয়। অরণ্যর মুখে মুচকি হাসি দিয়ে ইনিয়ার দিকে তাকিয়ে থাকে। ইনিয়ার মধ্যে কোনো সংকোচ নাই, সে সাধারণভাবে খাবার খাইয়ে দিচ্ছে অরণ্যকে। অরণ্য বলে, ইনায়া, আপনি আমাকে শান্তি দেন বা শাস্তি দেন, কিন্তু কোনোদিন ছেড়ে যাবেন না।